জয় হিন্দ। আজ আমরা করব ওজোন স্ফিয়ার নিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আজকে আমরা শিখব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা মন দিয়ে করো, তাহলে ওজোন স্ফিয়ার সম্পর্কে সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের রেডি হয়ে যাবে। দেখো, অলরেডি আমরা আগের ক্লাসে ওজোন স্ফিয়ারের বিস্তার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওজোন স্ফিয়ারের বিস্তারটা কি? ওজোন স্ফিয়ারের অবস্থান হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে, অর্থাৎ 16 থেকে 35 কিলোমিটারের মধ্যে, তাই তো? অবস্থান তাহলে ওজোন স্ফিয়ার অবস্থানে কি বললাম না, ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিম্নাংশে। স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত না, আমরা পড়েছিলাম 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর এই নিম্নাংশে অর্থাৎ 16 থেকে 35 কিলোমিটার মধ্যে ওজোন স্ফিয়ার বিস্তৃত। তোমরা যারা আগের ক্লাসগুলো করনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, করে নিও। ওকে, তোমরা দেখছো এস স্যার সায়েন্স টিচার চ্যানেল, যেখানে সম্পূর্ণ ডিটেলসে কনসেপ্টের সঙ্গে ফিজিক্স এবং ভৌতবিজ্ঞানের ক্লাসগুলো করানো হয়। ক্লাসে বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ার চেষ্টা করি আমরা। সো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ফলো করো। ওকে, সো আজকে আমরা এই ক্লাসটা করার পর ওজোন স্ফিয়ার সম্পর্কে তোমরা পুরো প্রো হয়ে যাবে। ওকে, তাহলে ক্লাসটা শুরু করার আগে আমরা কি কি পড়বো একটু দেখে নিই। প্রথমে জানবো কি ওজোন স্ফিয়ার কে আবিষ্কার করেছে, ওজোন স্ফিয়ারের আবিষ্কার সম্বন্ধে জানবো। নেক্সট জানবো ওজোন গ্যাস সম্পর্কে। তারপর আমরা জানবো কি ওজোন স্তর সম্পর্কে। তারপর আমরা জানবো কি ওজোন স্তর কিভাবে উৎপত্তি হয়েছে, ইউভি রে সম্পর্কে। এবং তারপর আমরা জানবো ওজোন স্তরের সাম্যাবস্থা কিভাবে বজায় থাকে। এবং সর্বশেষে জানবো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এই টপিক থেকে আসার সম্ভাবনা খুব বেশি, সেই প্রশ্নগুলো সম্পর্কে। লেটস স্টার্ট উইথ এ স্টোরি। দুই বন্ধু চার্লস ফেব্রি এবং হেনরি বুসান, তারা ক্লাস 10-এ উঠেছে। ওকে, তো তারা তাদের শখ হয়েছে কি তারা ঘুরতে যাবে। যেহেতু বড় হচ্ছে, বুঝতে পারছো, একটা ঘোরার শখ তৈরি হচ্ছে। তো সবাই ন্যাচারালি ঘুরতে যায় কোথায়? দীঘা, দার্জিলিং, হিমালয়, গ্যাংটক। তো তারা তারা বলছে না, এগুলো তো সবাই ঘুরতে যায়, তো আমরা একটা অন্য কোথাও ঘুরতে যাবো। তার আগে তারা এর স্যারের ক্লাসগুলো করেছে এবং ক্লাসগুলো করে তাদের মনে হয়েছে আমরা আকাশের দিকে ঘুরতে যাবো। তো প্রথমে তারা কি করছে না, একটা চিড়ি ভাড়া করছে, তারপর তারা উপর দিকে উঠছে এবং উপর দিকে উঠতে উঠতে তারা টপোস্ফিয়ারের টপোপোজ পর্যন্ত উঠেছে। এবং টপোপোজ ওঠার পর দেখছে কি না, ওখানে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। যেহেতু অক্সিজেন ওখানে ঘাটতি হচ্ছে, তার জন্য তারা কি হচ্ছে, নেমে এসছে প্রথম দিনে। তারপর তারা এসে করে আবার এসে ক্লাসগুলো দেখছে যে কারণে অক্সিজেনের ঘাটতি করছে। দেখছে স্পেস স্তর যেখানে অক্সিজেন আছে কিন্তু অক্সিজেনের মাত্রাটা খুব কম, তার জন্য তারা কি করছে, নেক্সট বার আরো একবার টুরে যাচ্ছে। তখন তারা দুজন দুটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপরে যাচ্ছে এবং যেতে যেতে তারা স্ট্র্যাটোপোজ পর্যন্ত গেছে। স্ট্র্যাটোপোজ পর্যন্ত যে তারা আবার ফিরে এসছে। ফিরে আসার পরে আজব ঘটনা হয়েছে। কি হয়েছে না, ফিরে আসার পর দেখা যাচ্ছে কি না, হেনরি বুসান এর কোনো কিছু হয়নি। হেনরি বুসান যেমন গিয়েছিল ঠিক সেইভাবে এক্সাক্ট ফিরে এসছে। কিন্তু চার্লস ফেব্রি গিয়েছিল পুরো গিয়ে যে কি হচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে তার স্কিনটা পুরো যেন পোড়া পোড়া হয়ে গেছে। তো সবাই অবাক হয়ে গেছে যে কেন এরকম হলো, দুই বন্ধু একই সাথে গেছে। তো দেখা গেল কি, তখন তারা আবার এস স্যারের ক্লাসগুলো করলো এবং এস স্যারের ক্লাসগুলো করে দেখলো যে ওখানে ইউভি রেসের কিছু একটা ব্যাপার আছে। তো ইউভি রেসের যে ব্যাপার আছে, তখন বুসানকে জিজ্ঞেস করা হলো তুমি কেন, তুমি কি কোনো লোশন মেখে গিয়েছিলে? তখন বুসান বললো হ্যাঁ, আমি একটা সানস্ক্রিন লোশন মেখে গিয়েছিলাম। কিন্তু চার্লস ফেব্রি কি করছে না, কোনো রকম লোশন মেখে যায়নি। তারপরে দেখা যাচ্ছে কি তার জন্য তার স্কিনটা পুরোটা কালো হয়ে গেছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এই ঘটনাটা তারা দেখলো এবং তারপর তাদের কাকু জিবিএম ডাউসন এর কাছে গেল এবং তাকে ডিটেলসে তাদের এই ঘটনাটা বললো, তাদের এই যাত্রাটা, যে তাদের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা বললো। কার কাছে গেল না, জিবিএম ডাউসন। জিবিএম ডাউসন। তারপর জিবিএম ডাউসন পুরো ওজোন স্তর সম্পর্কে পুরো ব্যাখ্যাটা দিল যে ওজোন স্তর এই ব্যাপার। তারপর এসকে কল করলো, বললো এই ওজোন স্তর সম্পর্কে একটা ক্লাস করো এবং সেটাকে ইমিডিয়েট আপলোড করো। তার জন্যই আমরা সেই ক্লাসটা আপলোড করছি। ওকে, তাহলে দেখো এই যে স্টোরিটা, এই গল্পটা থেকে আমরা কি কি শিখলাম। তিনজন বিজ্ঞানীর নাম আমরা দেখলাম। কি না, একজন হচ্ছে চার্লস ফেব্রি, সেকেন্ড জন হচ্ছে হেনরি বুসান এবং তিন নম্বর হচ্ছে কি জেবিএম ডমসন। তিনজনের নাম শিখলাম। তাহলে এই যে চার্লস ফেব্রি এবং হেনরি বুসান, এরা হচ্ছে অ্যাকচুয়াল ওজোন স্তরের আবিষ্কর্তা। তাহলে ওজোন স্তর কে আবিষ্কার করেছিল না, চার্লস ফেব্রি এবং হেনরি বুসান, এরা দুজন হচ্ছে আবিষ্কারক। জেবিএম ডমসন পুরো ব্যাখ্যাটা দিচ্ছে যে ওজোন স্তর কি, তার ডিটেলস ব্যাখ্যাটা দিচ্ছে। ক্লিয়ার?
এবং দেখো এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখলেন কি কোন জায়গায় ওজোন স্তরের ঘনত্বটা খুব বেশি, কোন জায়গায় ওজোন স্তরের ঘনত্বটা খুব কম। তার জন্য তিনি এই ঘনত্বকে পরিমাপ করার জন্য একটা একক বা একটা ইউনিট ঠিক করলেন, যে ইউনিটটা বলছে কি ডবসন। যে ইউনিটটা কি বলছে ডবসন, যেটাকে সংক্ষেপে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে ডিইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিইউ কি না, ডিইউ হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক। যেমন ভাবে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, চিকেনের ভরের একক কি কেজি। যেমন ভাবে সোনা কিনতে হবে কি বলা হয় ভরি বলা হয়, 5 ভরি সোনা 2 ভরি সোনা। সেই রকম ওজোন স্তরের ঘনত্ব কোন জায়গায় ওজোন স্তরটা বেশি, কোন জায়গায় ওজোন স্তরটা ঘনত্বটা কম, সেটাকে নির্ণয় করা কি দিয়ে ডবসন দিয়ে। যেখানে কম হবে সেখানে কম ডবসন হবে, যেখানে বেশি হবে সেখানে বেশি ডবসন হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম কি না, একটা হচ্ছে ওজোন স্তরের আবিষ্কর্তা, ওজোন স্তর আবিষ্কার কি বললাম না চার্লস ফেব্রি এবং হেনরি বুসান, এবং কি ওজোন স্তরটা সম্পর্কে ডিটেইলস ব্যাখ্যা দিয়েছেন কি না জেবিএম ডবসন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবারই এসে থাকে, সেটা কি না সেটা হচ্ছে কোন এককে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি, সেটা কি বলবো, অ্যানসার কি হবে, প্রত্যেকে বলো অ্যানসার কি হবে ডবসন। ওকে, তাহলে কি ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি না ডবসন। তাহলে ওজোন স্তর, তাহলে কি আছে এই ওজোন স্তরে, যার জন্য আমরা নরমালি ব্ল্যাক হচ্ছি না, সানস্ক্রিন ইউজ না করলেও সাথে সাথে পড়ে যাচ্ছে না। কি আছে ওজোন স্তরে? ওজোন স্তরে আছে কি ওজোন গ্যাস। কি আছে? ওজোন গ্যাস। প্রত্যেকে বলো কি আছে? ওজোন গ্যাস। কি এই ওজোন গ্যাস, সেটা আমরা ওজোন গ্যাস সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমরা জেনে নিই যে কি এই ওজোন গ্যাস। তাহলে কি জানবো এরপর? ওজোন গ্যাস। ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। কি বললাম? ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের রূপভেদ। ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। রূপভেদ মানে কি? যেমন কার্বনের রূপভেদ কয়লা, হীরা, আবার গ্রাফাইট। মানে কি কয়লার মধ্যেও মূল উপাদান কার্বন আছে, হীরার মধ্যেও মূল উপাদান কার্বন আছে, এবং গ্রাফাইটের মধ্যেও মূল উপাদান কার্বন আছে, কিন্তু তাদের দেখতে আলাদা সেই রকমই, এবং তার ধর্মগুলো আলাদা সেই রকমই অক্সিজেনের একটা রূপভেদ হচ্ছে ওজোন। ক্লিয়ার? তাহলে ওজোন কি বলবো? ওজোন হচ্ছে একটা অক্সিজেনের রূপভেদ। সেকেন্ড, ওজোন গ্যাস হচ্ছে এক ধরনের পয়জনাস গ্যাস। মানে কি বিষাক্ত গ্যাস। ওজোন হচ্ছে একটা বিষাক্ত গ্যাস। বিষাক্ত গ্যাস মানে কি? এটা যদি আমাদের শ্বাসক্রিয়ার মাধ্যমে যদি শরীরের ফুসফুসে চলে যায় তাহলে শরীরে বিষক্রিয়া ঘটবে এবং মানুষ মারাও যেতে পারে। ওকে, 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ওজোন গ্যাস কে আবিষ্কার করেছিল। ওজোন গ্যাস প্রথম আবিষ্কার করেছিল সিএফ স্কেনবি 1840 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী 1840 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী প্রথম ওজোন গ্যাস আবিষ্কার করেছিল। ওকে, আমরা যেটা পড়বো এই ওজোন গ্যাস অক্সিজেনের 3টে পরমাণু দ্বারা ওজোন গ্যাস গঠিত। অক্সিজেনের 3টে পরমাণু যুক্ত হয়ে O প্লাস O প্লাস O 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি হচ্ছে কি না ওজোন গ্যাস, অর্থাৎ O3। এবং এই O3 সংকেতটা দিয়েছিল কি বিজ্ঞানী জে.এল. সোরাট। একটু বলে দিই যে ওজোন গ্যাসের মধ্যে 3টে অক্সিজেনের পরমাণু আছে। কয়টা অক্সিজেন পরমাণু? 3টে। আমরা যেটা বলবো সেটা হচ্ছে 16 সেপ্টেম্বর, অর্থাৎ 16 সেপ্টেম্বরকে ওজোন ডে হিসেবে পালন করা হয়। ওজোন ডে হিসেবে পালন করা হয়। ওকে, এই 6টা পয়েন্ট আমরা মনে রাখবো। নাও কি কি 6টা পয়েন্ট? না প্রথম বললাম কি না ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। রূপভেদ মানে আমরা বলে দিলাম যে এক মূল উপাদানটা একই কিন্তু তারা দেখতে বা তাদের ধর্মগুলো আলাদা। ওকে, সেকেন্ড পয়েন্ট কি না এটা বললাম একটা পয়জনাস গ্যাস। পয়জনাস মানে কি? এটা একটা বিষাক্ত গ্যাস। এটা একটা বিষাক্ত গ্যাস যেটা আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে যদি ফুসফুসে চলে যায় তাহলে শরীরে বিষক্রিয়া ঘটতে পারে এবং ওখান থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ওকে, 3 নম্বর যেটা বললাম কি 3 নম্বর বললাম কি না এটার আবিষ্কর্তা অর্থাৎ ওজোন গ্যাসের প্রথম আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী সিএফ স্কেনবি। ওজোন স্তরের কিন্তু আবিষ্কর্তা ফেব্রি এবং হেনরি বুসান। ওজোন স্তরের আবিষ্কর্তা চার্লস ফেব্রি এবং হেনরি বুসান, কিন্তু ওজোন গ্যাসের আবিষ্কর্তা কে? না সিএফ স্কেনবি। তিনি সুইজারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন এবং 1840 খ্রিস্টাব্দে প্রথম তিনি ওজোন গ্যাস আবিষ্কার করেন। ওকে, তারপর দেখো 3টে অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত হচ্ছে ওজোন গ্যাস। 3টে অক্সিজেন পরমাণু দ্বারা কি কি না O প্লাস O প্লাস O গঠন করছে কি O3। এবং এই O3টাই হচ্ছে কি ওজোন গ্যাসের সংকেত। ওজোন গ্যাসের কি বললাম? সংকেত। ওজোন গ্যাসের সংকেত। এটা কি এই সংকেতটা কে প্রদান করেছিল? বিজ্ঞানী সোরাট। কি বললাম? বিজ্ঞানী জে.এল. সোরাট। ওকে, নেক্সট কি বললাম না 16 সেপ্টেম্বর। এই 16 সেপ্টেম্বরে ওজোন ডে হিসেবে পালন করা হয়। কি হিসেবে পালন করা হয়? ওজোন ডে। পরীক্ষার সময় প্রশ্ন আসে যে ওজোন ডে কবে পালন করা হয়,
16 সেপ্টেম্বর। ওকে, ও বিজ্ঞান কোনো মুখস্থের বিষয় নয়, জেনে বুঝে বিজ্ঞান পড়তে হবে। এই মুখস্থ করতে যায় তাহলে এক সময় এটা একটা জটিল সাবজেক্ট হয়ে দাঁড়াবে। আর বিজ্ঞান টোটাল কনসেপ্টের ক্লাস। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে তোমাদের যুক্ত থাকতে হবে এস স্যার সায়েন্স টিচার চ্যানেলের সঙ্গে। ওকে, আমরা ওজোন গ্যাস সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। এরপর যেটা জানবো সেটা হচ্ছে কি না ওজোন স্তর সম্পর্কে জানবো। তাহলে ওজোন স্তর, এই ওজোন গ্যাসটা থাকছে কোথায় না এই ওজোন গ্যাস থাকছে ওজোন স্তরে। তাহলে ওজোন গ্যাসের ডেফিনেশনটা একটু আমরা দেখে নেবো। হোয়াট ইজ ওজোন স্ফিয়ার? The ozone layer is a region of Earth's stratosphere that contains high concentration of ozone gas and protect the Earth from harmful ultraviolet radiation of the sun. Okay? ওজোন স্তর কাকে বলবো? ভূপৃষ্ঠের উপর 16 থেকে 35 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে অবস্থিত, যেখানে বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস উপস্থিত থাকে এবং যেটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, তাকে বলা হচ্ছে কি না ওজোন স্তর। ওকে, 16 থেকে 35 কিলোমিটার বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে অবস্থিত 90% ওজোন গ্যাস থাকে এবং যেটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, তাকে আমরা বলবো কি ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর। তাহলে কি বললাম? 16 থেকে 35 কিলোমিটার বা স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে অবস্থিত, যেখানে বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস থাকে। কি বললাম? যেখানে বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস থাকে এবং যেটা পৃথিবীকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে, সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার। ওকে, বেশ, তো স্ট্র্যাটোস্ফিয়ার ছিল, কিন্তু আবার কেন এই ওজোন স্ফিয়ার এলো? শুরু তোমাদের মাথায় ওজোন চাপানো। কেন চাপানো হলো এই ওজোন, সেটা জানার জন্য আমাদের পুরো ক্লাসটা স্কিপ না করে মন দিয়ে দেখতে হবে। প্রয়োজনে তোমরা একটা খাতা বা নোটবুক সাথে নিয়ে নাও, যেখানে তোমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বা ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা বুঝতেই পারছো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। তার জন্য ক্লাসটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তোমাদের 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি তার অ্যান্সার করতে পারবে। ওকে, আমরা ওজোন সম্পর্কে জেনে নিলাম এবং ওজোন স্তর সম্পর্কে মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম। তাহলে এরপরে এই ওজোন স্তর কিভাবে তৈরি হয়েছে, অর্থাৎ ফরমেশন অফ ওজোন লেয়ার। কি বললাম? ফরমেশন অফ ওজোন লেয়ার, এটা সম্পর্কে একটু আমরা জানবো। কি ফরমেশন অফ ওজোন লেয়ার? দেখো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রতি বছরই একটা না একটা প্রশ্ন আসবেই এবং এটা একটা কনসেপ্টের জায়গা, ভালো করে বুঝে নেবে কি হচ্ছে। তাহলে বলো তো, আমরা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত একটানা অক্সিজেন পাবো? ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত আমরা একটানা অক্সিজেন পাবো? ভূপৃষ্ঠ থেকে আমরা প্রথমে কি না, প্রথমে 0 থেকে 88 কিলোমিটার, 0 থেকে 88 কিলোমিটার এই রেঞ্জে সমমণ্ডল পুরোটা। তাহলে এই সমমণ্ডলে আমরা প্রথমে অক্সিজেন পাচ্ছি। দেন 88 কিলোমিটার উপর থেকে কি তৈরি হচ্ছে? বিষমমণ্ডল। কিন্তু বিষমমণ্ডল বিষমমণ্ডলটা শুরু হচ্ছে কোথায় না থার্মোস্ফিয়ার স্তরেই। এরপরে আমরা থার্মোস্ফিয়ার স্তরে দেখেছি যে থার্মোস্ফিয়ার স্তরের নিচে কি থাকে? অক্সিজেন থাকে এবং উপরের অংশ কি থাকে? নাইট্রোজেন থাকে, তাই তো? নিচের অংশে অক্সিজেন থাকার জন্য ওখানে কি হলদে সবুজ বর্ণের মেরুজ্যোতি দেখা যায়, তাই তো? তাহলে অক্সিজেন থাকে কত পর্যন্ত না 0 থেকে প্রায় 250 কিলোমিটার পর্যন্ত। ভালো করে দেখে নাও, আরেকবার বলছি। তাহলে অক্সিজেনের অবস্থানটা, অক্সিজেন কত থাকছে? প্রথম নম্বর বললাম কি না 0 থেকে 88 কিলোমিটার। কেন না 0 থেকে 88 কিলোমিটার মধ্যে এখানে কি পড়ছে না সমমণ্ডল পড়ছে। তাহলে এখানে অক্সিজেন থাকছে 0 থেকে 88 কিলোমিটার মধ্যে। সেকেন্ড কি 2 নম্বর বললাম কি এই 88 এর পর 250 কিলোমিটার এখানে কি আছে? এখানে থার্মোস্ফিয়ার। বিষমণ্ডল পড়তে পারে, কিন্তু এটা কি না থার্মোস্ফিয়ারের নিম্নাংশ। থার্মোস্ফিয়ারের কি নিম্নাংশ। তাহলে এই থার্মোস্ফিয়ারের নিম্নাংশ থাকার জন্য এখানে কি থাকে? এখানে পুরো অক্সিজেন থাকে। ওকে, তাহলে আমরা কি দেখলাম না 0 থেকে আপ টু 250 পর্যন্ত অক্সিজেন থাকছে টানা। এবং দেখো এই থার্মোস্ফিয়ারের এই নিম্নাংশে অক্সিজেন থাকার জন্য এখানে কি তৈরি হয়? এখানে হলদে সবুজ বর্ণের কি তৈরি হয়? মেরুজ্যোতি দেখা যায়, তাই তো? দেখো, এখনো যারা এই থার্মোস্ফিয়ার বা আগের যে ক্লাসগুলো সেগুলো যারা করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও। মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লাস কনসেপ্টের সঙ্গে ক্লিয়ার করা হয়। ওকে,
তাহলে দেখো আমরা 0 থেকে 250 পর্যন্ত ডাইরেক্ট কি পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। কম বেশি পাবো, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি। আমাদের 0 থেকে 250 কিলোমিটার মধ্যে প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন কত না 16 থেকে 100 কিলোমিটার। এই 16 থেকে 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে ওজোন গ্যাস তৈরি হচ্ছে। আবার দেখো কি সেই ওজোন গ্যাস থেকে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। আবার দেখো কি তাদের মধ্যে ভারসাম্য বজায় থাকছে। তাহলে আমরা করব কি, এই 16 থেকে 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে কি কি ঘটনা ঘটছে সেগুলো আমরা একটু বিস্তারিত পড়ব। ওকে, আমরা প্রথমে একটা রেঞ্জ নিয়ে না 16 কিলোমিটার, এখানে 16 থেকে এই জায়গাটা হচ্ছে 35 কিলোমিটার, 35 কিলোমিটার। 35 থেকে এখানে নেব 60 কিলোমিটার। 60 কিলোমিটার থেকে কত নেব, এখানে 100 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ টপিক। এখন আমরা দেখব কি না ওজোন স্তর কিভাবে তৈরি হচ্ছে। ওকে, তাহলে এই চারটা এই লেয়ারটার মধ্যে আমরা কাজ করব, পুরো এই জায়গাটার মধ্যে আমরা কাজ করব। ওকে, 60 থেকে 100 কিলোমিটার মধ্যেও কিন্তু এখানেও অক্সিজেন গ্যাস আছে। ওকে, এবার এই যে অক্সিজেন গ্যাস আছে সূর্য থেকে আসছে কি না, সূর্য থেকে আসছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি ইউভিসি এর প্রভাবে এই অক্সিজেন ভেঙে তৈরি হচ্ছে কি না O+O, দুটো অক্সিজেন আয়নে পরিণত হচ্ছে। ইউভিসি কি, এই ইউভিসি কি, যেহেতু আমরা বিজ্ঞান পড়ছি কোনো জিনিসে কিন্তু মুখস্থ করে নেব না, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে কনসেপ্টের সঙ্গে ক্লিয়ার করে নেব। তাহলে প্রথমে আমরা জেনে নেব কি এই ইউভি রে সম্পর্কে একটু কনসেপ্ট নিই, তারপর আমরা এই টপিকটা আলোচনা করব। ওকে, তাহলে এখন আমরা জানবো কি না ইউভি রে সম্পর্কে। ইউভি রে এর পুরো নাম কি, আল্ট্রা ভায়োলেট রে। মানে কি অতি বেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি তার মানে হচ্ছে আল্ট্রা ভায়োলেট রে। যেটিতে আলো এবং তাপের উৎস কি না, আলো এবং তাপের উৎস হচ্ছে সূর্য। তাহলে এই আলো এবং তাপ পৃথিবীতে কিসের মাধ্যমে আসে, তরঙ্গের মাধ্যমে। কার মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে, তাই তো। কি এই তরঙ্গ, দেখো তরঙ্গ সম্পর্কে তোমরা ক্লাস 9 এ সাউন্ড চ্যাপ্টারে বিস্তারিত পড়েছো। ওকে, দেখো প্রথমে বলেছিলাম বিজ্ঞান হচ্ছে রিলেটেড সাবজেক্ট, মানে আগে যেগুলো পড়েছো সেগুলো এখন কাজে লাগছে এবং এখন যেগুলো পড়ছো সেগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, তাই কাউকে কিন্তু কেউ ছেড়ে যাবে না। ওকে, তাহলে সেই রকম একটা সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যুক্ত করার সাবজেক্ট, আগে যে ছিল তাকেও যুক্ত রাখবে এবং যুক্ত রাখবে। তোমরা বুঝতেই পারছো কি তরঙ্গকে যদি আমরা সহজ ভাষায় একটু বলতে যাই তাহলে দেখো এইভাবে বলা যেতে পারে কি না, স্কুলে যাচ্ছ তো স্কুলে যখন যাবে সাইকেলে করে, তুমি যদি স্কুলে যাও তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে তুমি কোন রুটে হয়ে যাচ্ছ। ওকে, লুকিয়ে যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। কিন্তু লাইট কিংবা শব্দ এগুলো কিভাবে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না। বা ফোনের সিগন্যাল এগুলো কিসে এসে পৌঁছাচ্ছে, এগুলো তরঙ্গের আকারে পৌঁছাচ্ছে। এরকম কি না আল্ট্রাভায়োলেট রেও কিন্তু তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে আসছে। আমরা ক্লাস 9 এ তরঙ্গ অর্থাৎ ওয়েভ এর সাথে সাথে পড়েছিলাম কি ওয়েভ লেন্থ, মানে কি বললাম না ওয়েভের সাথে সাথে আমরা একটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। কি বলছিলাম, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য। যদি তোমাদের এই তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বিশেষ জানতে ইচ্ছে করে তাহলে ক্লাস 9 এর এই চ্যানেল থেকে শব্দ চ্যাপ্টারটা তোমরা একবার দেখে নিও। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স বলবো, এটা মনে রাখবে। কি বলছি ভালো করে শোনো। শর্ট ওয়েভলেন্থ হ্যাভ মোর এনার্জি হোয়াইল লং ওয়েভলেন্থ হ্যাভ লেস এনার্জি। কি বললাম, শর্ট ওয়েভলেন্থ হ্যাভ মোর এনার্জি হোয়াইল লং ওয়েভলেন্থ হ্যাভ লেস এনার্জি। মানে কি তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেই তরঙ্গের শক্তিটা কম হবে, আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তরঙ্গের শক্তিটা বেশি হবে। কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে সেই তরঙ্গের শক্তিটা কম হবে। মানে কি যারা বেশি কথাবার্তা বলে তারা কি তারা কাজ করার ক্ষমতাটা কম, সেরকম তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে শক্তিটা কম হবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তার শক্তিটা বেশি হবে। মানে যারা কম কথাবার্তা বলে তারা কিন্তু প্রচুর কাজের হয়। ওকে, বোঝা গেল তো। তাহলে কি বললাম, শর্ট ওয়েভলেন্থ হ্যাভ মোর এনার্জি হোয়াইল লং ওয়েভলেন্থ হ্যাভ লেস এনার্জি। ওকে, সূর্য থেকে যে আলো এবং তাপটা আসছে সেগুলো কার মাধ্যমে আসছে বললাম, সেগুলো আসছে ওয়েভের মাধ্যমে। কার মাধ্যমে, ওয়েভের মাধ্যমে। এবং সেগুলো বিভিন্ন ওয়েভলেন্থের আসে, 0 থেকে অ্যাপ্রক্স 1200 পর্যন্ত, 0 থেকে অ্যাপ্রক্স 1200 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের মধ্যে আছে। দেখো সূর্য থেকে যে ওয়েভলেন্থগুলো আসছে সেগুলো আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করছি। কি বললাম, প্রথম হচ্ছে 800 nm, ওকে, যেগুলো গ্রেটার দেন 800 nm রেড রে। যেগুলো 400 থেকে 800 এর মধ্যে এগুলো বলা হয় ভিজিবল রে, এবং যেগুলো 400 থেকে কম এগুলো বলা হয় ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে।
ওকে, কি বললাম, সে যে আলো এবং তাপ আসছে সেগুলোকে আমরা তিনটে, এক নাম্বার বলছি কি 800, এগুলো কি করে না এগুলো গ্রিন হাউস তৈরিতে সাহায্য করে, কি করে না গ্রিন হাউস তৈরিতে সাহায্য করে। সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে 400 থেকে 800, এটা হচ্ছে ভিজিবল রে। ভিজিবল রে মানে কি, যেগুলো আমাদের দেখতে সাহায্য করে, এবং যেগুলো 400 থেকে কম সেগুলো হচ্ছে কি না আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, যেগুলো আমরা পড়ছিলাম, এই যে ইউভি রশ্মি যেগুলো আমরা পড়ছিলাম। এই সাউন্ডের মতো মনে আছে, শব্দ তরঙ্গ এবং শব্দের তরঙ্গ, এবং আমরা যেটা শুনতে পাই শব্দ তরঙ্গ কোনটা, যেটা 20,000-এর বেশি, যার কম্পাঙ্কটা 20,000-এর বেশি, সেগুলো কি শব্দ তরঙ্গ। যেগুলো হচ্ছে বাদুড় ইত্যাদি শুনতে পাই, নরমাল 20 থেকে 20,000 পর্যন্ত আমরা শুনতে পাই, এবং 20 থেকে কম হলে কি যেগুলো বিড়াল ওরা শুনতে পায়, সেগুলো হচ্ছে শব্দ তরঙ্গ। সেরকমই যেগুলো 800 থেকে বেশি হবে সেগুলো ইনফ্রারেড রে, এগুলোর সাথে কিন্তু আমরা দেখতে পাবো না, এগুলো গ্রিন হাউস তৈরিতে সাহায্য করছে। 400 থেকে 800 যেগুলো হচ্ছে ভিজিবল রে, তাহলে কি এগুলোর সাথে আমরা দেখতে পাবো, এবং 400 নিচে সেগুলো হচ্ছে কি আল্ট্রাভায়োলেট রে, সেগুলো হচ্ছে এই ক্ষতিকারক যে রশ্মিগুলো। ওকে, তাহলে বলো তো ইনফ্রারেড রে, ভিজিবল রে না ইউভি রে, এর মধ্যে কোনটা সবথেকে শক্তিশালী হবে বলো ভালো করে। হ্যাঁ, অবশ্যই ইউভি রে। কেন না আমরা একটু আগে পড়লাম যে যেগুলোর লেস ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থটা ছোট, সেগুলো মোর এনার্জি, ঠিক আছে। তাহলে কি যেহেতু সবথেকে কম ওয়েভলেন্থ আছে, তার মধ্যে কি এর শক্তিটা সবথেকে বেশি। আর আমরা কাকে নিয়ে পড়বো শক্তিশালী, আমরা কাকে নিয়ে পড়বো না সবথেকে যে শক্তিশালী তরঙ্গদৈর্ঘ্য তাকে নিয়ে পড়বো। কারণ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই মোর এনার্জেটিক, মোর পাওয়ারফুল। ওকে, তার জন্য আমরা শক্তিশালী সব জিনিস নিয়ে পড়াশোনা করবো। ওকে, আল্ট্রাভায়োলেট রেগুলো আমরা পেলাম যে 400 নিচে, এগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করবো। আরো ইজ ক্লাসিফাইড ইন 3 প্রাইমারি টাইপস বেসড অন দেয়ার ওয়েভলেন্থ। ওকে, মানে ওয়েভলেন্থের উপর ভিত্তি করে এগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করবো। কি কি ভাগে? তিনটে ভাগে। ভালো করে দেখে নাও, ইউভি রেগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। কি কি? প্রথম নম্বর হচ্ছে ওয়েভলেন্থ, হচ্ছে তার নেম তরঙ্গদৈর্ঘ্য 100 থেকে 279, 100 থেকে 279 ন্যানোমিটার, তাদেরকে বলা হচ্ছে কি না ইউভিসি। কি বলছে? ইউভি 279 থেকে, যাদের তরঙ্গদৈর্ঘ্য 279 থেকে 314 ন্যানোমিটার, তাদের বলছে কি ইউভি বি, এবং 314 থেকে 400 ন্যানোমিটার, তাদেরকে বলছে কি ইউভি কি কি। এক নম্বর হচ্ছে কি না ইউভিসি, যাদের ওয়েভলেন্থ কত না 100 থেকে 279 পর্যন্ত। ওকে, সেকেন্ড হচ্ছে কত, এটা 279 বলবো না, 280। সেকেন্ড হচ্ছে কত না ইউভিবি 280 থেকে 314, এবং ইউভিএ 315 থেকে কত না 400 পর্যন্ত। ক্লিয়ার? তাহলে তিন ধরনের আমরা আল্ট্রাভায়োলেট করলাম। এক নম্বর হচ্ছে ইউভিসি, যেটা 100 থেকে 279, আর একটা কি 280 থেকে 314 ইউভিবি, এবং ইউভিএ 315 থেকে 400 ন্যানোমিটার। ওকে, বলো তো এদের মধ্যে সবথেকে শক্তিশালী ইউভি রে কোনটা? এ, ইউভিবি এবং ইউভিসি, এদের মধ্যে কোনটা সবথেকে শক্তিশালী? ইউভিএ, ইউভিবি না ইউভিসি? এর উত্তরটা তোমরা কমেন্টে জানাও। কোনটা পেলাম না ইউভিসি। কেন? আবার এই যেমন ভাবে এখানে তিনটে যেটা সবথেকে শক্তিশালী হচ্ছে ইউভি রে, কারণ কি তার ওয়েভলেন্থ সবথেকে কম, সেরকম এই তিনটের মধ্যে সবথেকে কম ওয়েভলেন্থ কার? ইউভিসি এর। কত না 100 থেকে 279, তাহলে ইউভিসি হচ্ছে মোস্ট পাওয়ারফুল। ওকে, ছোট্ট একটা তথ্য আমরা জেনে নিই। কি তথ্য না অক্সিজেন, ওজোন এবং অক্সিজেন পরমাণু সম্পর্কে। ভালো করে দেখো, তিনটে জিনিস নিয়ে আমরা পড়বো। একটা হচ্ছে অক্সিজেন অণু, সেকেন্ড হচ্ছে ওজোন অণু, তিন নম্বর হচ্ছে অক্সিজেন পরমাণু। তিনটে জিনিস, একটা হচ্ছে অক্সিজেন অণু, একটা হচ্ছে ওজোন অণু, আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু। বলতো এদের মধ্যে সবথেকে স্টেবল কে, মানে সবথেকে সুস্থিত কে? সবথেকে বেশি স্টেবল হচ্ছে অক্সিজেন অণু। প্রত্যেকেই চায় স্টেবল হতে, সেটা রিলেশনশিপ হোক বা অক্সিজেন। ওকে, কি না সবথেকে বেশি স্টেবল হচ্ছে অক্সিজেন অণু, তারপরে স্টেবল কি না ওজোন অণু, এবং সবথেকে কম স্টেবল হচ্ছে কি না অক্সিজেন পরমাণু। ক্লিয়ার? এটা যদি আমরা সাজিয়ে দিই তাহলে কি লিখবো? প্রথমে লিখবো O2 অণু, দেন লিখবো কি না O3 অণু। ক্লিয়ার? এটা হচ্ছে তাহলে স্টেবল এর রেঞ্জ। তাহলে এর ঘটনা ইউভি এর ব্যাপার, আর একটা হচ্ছে অক্সিজেন ব্যাপার। এই দুটো জিনিস নিয়ে আমরা এই ডিটেইলসটা পুরোটা পড়ব। ওকে।